হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 6-এর সায়েন্সের চ্যাপ্টার 11 কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 1 আচার আচরণ ও আচরণ বিজ্ঞানীদের সম্পর্কে আলোচনা করব। তোমরা শেষ অবধি ক্লাসটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রাণীদের আচরণ বলতে কি বুঝি? না, প্রাণীদের আচরণ বলতে বোঝায় যে তারা কিভাবে বসবাস করে, কিভাবে খাদ্য সংগ্রহ করে, কিভাবে নিজেদের আত্মরক্ষা করে, কিভাবে নিজেদের সন্তানকে লালন পালন করে, কিভাবে বাসা বানায়, কিভাবে দলবদ্ধভাবে থাকে। এই ব্যাপারগুলোই হলো কোনো জীবের আচার আচরণের মধ্যে পড়ে। তাহলে প্রাণীরা কিভাবে খাদ্য সংগ্রহ করে, কিভাবে নিজেদের আত্মরক্ষা করে, বাসা বানায়, সন্তান লালন পালন করে, দলবদ্ধভাবে থাকে বা একে অপরের সঙ্গে যোগাযোগ করে, এই সব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হলো আচরণ বিজ্ঞান। মানে এইসব নিয়ে যদি কেউ পড়াশোনা করে, গবেষণা করে, তখন তাকে বলা হয় আচরণ বিজ্ঞানী। ঠিক আছে, মানে এইসব নিয়ে, অর্থাৎ প্রাণীদের খাদ্য সংগ্রহ কিভাবে করে, প্রাণীরা আত্মরক্ষা কিভাবে করে, তাদের আচার আচরণ, প্রাণীদের আচার আচরণ প্রতিনিয়ত যারা লক্ষ্য করে চলেছে, যারা তাদের নিয়ে গবেষণা করছে এবং বিভিন্ন ধরনের বই লিখছে, যার ফলে আমরা জানতে পারছি, তাদের বলা হয় আচরণ বিজ্ঞানী। ঠিক আছে, তো এইরকম একজন আচরণ বিজ্ঞানীর নাম দেখো এখানে দেওয়া আছে, চার্লস ডারউইন। যাকে না বললেই নয়, তিনি একজন বিখ্যাত প্রকৃতিবিদ ও আচরণ বিজ্ঞানী। তিনি প্রাণীদের স্বাভাবিক আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেন। তার মতে প্রাণীদের অনেক আচরণ প্রাকৃতিক নির্বাচন ও বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে। তিনি দেখান যে মানুষের ও অন্যান্য প্রাণীর অনেক আচরণের মধ্যে মিল রয়েছে। তার গবেষণা আচরণ বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ চার্লস ডারউইন কি বলেছেন, না মানুষের সাথে অন্যান্য অনেক প্রাণীর আছে যে আচরণে মিল রয়েছে। যেমন ধরো শিম্পাঞ্জি, তোমরা সবাই জানো যে শিম্পাঞ্জির অনেকটা ঠিক মানুষের মতোই বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। যেমন ধরো ওরা বাদাম খাবে, তখন পাথর দিয়ে খোলাটাকে ভেঙে তারপর বাদামটা খায়। উই পোকার ভেতরে লাঠি ঢুকিয়ে ঠিক যেরকম করে ভাবে আমরা মাছ ধরি, সেরকমভাবে ওরা মাছ ধরার মতো করে কাঠি ঢুকিয়ে উই ঢিপির মধ্যে উই পোকা ধরে দিয়ে সেটা খায়। তাহলে অনেকটা দেখবে ওদের আচরণটা অনেকটা মানুষের মতোই, ওরা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। তাহলে এরকম অনেক প্রাণী আছে যাদের আচার আচরণ সম্পর্কে চার্লস ডারউইন গবেষণা করেছেন। এছাড়াও আরও বেশ কিছু আচরণ বিজ্ঞানীদের নাম আজকে আমরা জানব। যেমন জ্যা অ্যারিফাবার। জ্যা অ্যারিফাবার ছিলেন একজন বিখ্যাত ফরাসি কীটতত্ত্ববিদ ও আচরণ বিজ্ঞানী। কীটতত্ত্ববিদ বলতে তিনি কীটপতঙ্গদের আচরণ সম্পর্কে গবেষণা করেছিলেন। তিনি প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন কীটপতঙ্গের আচরণ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে বোলতা, মৌমাছি ও অন্যান্য পতঙ্গদের বাসা তৈরি, খাদ্য সংগ্রহ ও বংশবৃদ্ধির আচরণ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তার পর্যবেক্ষণ থেকে প্রাণীদের সহজাত অর্থাৎ জন্মগত আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তার গবেষণা আচরণ বিজ্ঞানের বিকাশে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাহলে দেখো এই জ্যা অ্যারিফাবার ইনি কি কাদের নিয়ে গবেষণা করেছেন? মেনলি ইনি কীটপতঙ্গদের আচরণ নিয়ে, তারা কিভাবে খাদ্য সংগ্রহ করে, তারা কিভাবে বংশবৃদ্ধি করে, এইসব সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ গবেষণা করেছেন। তিনি মেনলি শুঁয়োপোকা নিয়ে গবেষণা করেছিলেন একটা, যেটা তোমাদের বলি। তিনি লক্ষ্য করেছিলেন যে একটা শুঁয়োপোকার লাইন যাচ্ছে, মানে একজনের পেছনে আরেকজন, আরেকজনের পেছনে আরেকজন, এরকম করে একটা শুঁয়োপোকা লাইন যাচ্ছে। তিনি লাইনের প্রথম শুঁয়োপোকাটা যেরকমভাবে যেদিকে যাচ্ছে, তার পরেরগুলো তাকে অনুসরণ করে সেই দিকে যাচ্ছে। উনি কি করলেন, না শুঁয়োপোকার লাইনটাকে একটা কাঠির সাহায্যে ধরে একটা টেবিলের কানায় ছেড়ে দিলেন, গোল টেবিলের কানাতে ছেড়ে দিলেন। তাহলে গোল টেবিলের কানায় ছাড়ার ফলে উনি লক্ষ্য করছেন যে শুঁয়োপোকাগুলো সেই গোল টেবিলের ধার বরাবর চলতে লাগছে, মানে কোনো দিকে থামছে না। যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে সে টেবিলের কানা থেকে খসে পড়ছে নিজে থেকেই, ততক্ষণ অবধি তারা একে অপরের পেছনে
চলছে, মানে গোল ধার বরাবর চলে যাচ্ছে। তাহলে এর থেকে কি বুঝতে পারছি? এর থেকে বুঝতে পারছি যে শুঁয়োপোকারা কোনো দিকে না তাকিয়ে একে অপরকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। নেক্সট দেখো, কনরাড লোরেঞ্জ এই আচরণ বিজ্ঞানী সম্পর্কে আমরা জানব। কনরাড লোরেঞ্জ ছিলেন একজন বিখ্যাত অস্ট্রিয়ান প্রাণীবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানী। তিনি প্রাণীদের স্বাভাবিক আচরণ নিয়ে গবেষণা করে আচরণ বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইমপ্রিন্টিংয়ের ধারণা ব্যাখ্যা করেন, অর্থাৎ জন্মের পরপরই ছানা যে প্রথম চলমান বস্তু দেখে তাকে অনুসরণ করা প্রবণতা তৈরি হয়। তিনি হাঁস ও রাজহাঁসের ছানার আচরণ নিয়ে বিখ্যাত গবেষণা করেছেন। প্রাণীদের আচরণ নিয়ে অসামান্য গবেষণার জন্য তিনি 1973 সালে শারীরবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে তিনি একটা পরীক্ষা করেছিলেন, কি রকম না, তিনি লক্ষ্য করেছিলেন যে হেরিং গাল নামের পাখিরা তাদের ডিমের তা দিচ্ছে এবং বাচ্চা হওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি কি করলেন, একটা হাঁসের ডিম এনে, মানে ওই তাদের ডিমের থেকে সাইজে একটু বড় একটা হাঁসের ডিম নিয়ে সেই ডিমগুলোর সাথে রেখে দিল। ওই পাখিগুলো কিছু বুঝতে না পেরে কি করছে, ওই হাঁসের ডিমটাকেও তা দিচ্ছে এবং একসময় ডিম ফুটে যখন হাঁসের বাচ্চা বেরোলো, তখন হাঁসের বাচ্চাটা ওই হেরিঙ্গাল পাখিকে দেখেই নিজের মা ভাবছে, তাকেই নিজের মা ভাবতে শুরু করে তার দিকে এগিয়ে যাচ্ছে এবং তাকেই প্যাক প্যাক করে ডাকছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ডিম ফুটে বেরোনোর সময়, মানে জন্মের পরপরই ছানাটা যাকে দেখছে তাকেই অনুসরণ করছে, তাকেই নিজের মা ভাবছে। যদি কোনো কাঠের পুতুলকেও রেখে দেওয়া হয়, যদি কোনো হাঁসের বাচ্চার কাছে ডিম ফুটে বেরোনোর আগে তার কাছে যদি কোনো হলুদ ঠোঁটওয়ালা কোনো কাঠের পুতুলকে রেখে দেওয়া হয়, তবুও সে কী করবে, যখন বাচ্চাটা হবে ডিম ফুটে, সে কাঠের পুতুলটাকেই নিজের মা ভাববে এবং তার দিকেই অনুসরণ করবে। অর্থাৎ কাঠের পুতুলটা যখন নড়াচড়া করানো হবে তখন ওর দিকেই হাঁসটাও প্যাক প্যাক করে এগিয়ে যাবে। তাহলে এর থেকে কি হচ্ছে না, এটাই হলো ওনার ইমপ্রিন্টিংয়ের ধারণা, যে জন্মের পরপরে ছানা যে বস্তুকেই দেখবে তাকেই অনুসরণ করা প্রবণতা তৈরি হবে, অর্থাৎ তাকেই সে তার মা ভাবতে শুরু করবে। নেক্সট আচরণ বিজ্ঞানী হলেন কার্ল ফন ফ্রিস। কার্ল ফন ফ্রিস ছিলেন একজন বিখ্যাত অস্ট্রিয়ান প্রাণীবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানী। তিনি মৌমাছির আচরণ নিয়ে যুগান্তকারী গবেষণা করেছিলেন। তিনি আবিষ্কার করেন যে মৌমাছি ওয়াগল নৃত্য এর মাধ্যমে অন্যান্য মৌমাছিকে খাদ্যের অবস্থান ও দূরত্ব সম্পর্কে তথ্য জানায়। তিনি আরও প্রমাণ করেন যে মৌমাছি বিভিন্ন রং চিনতে পারে ও সূর্যের অবস্থান ব্যবহার করে পথ নির্ণয় করতে সক্ষম। প্রাণীদের আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি 1973 সালে শারীরবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এই যে কার্ল ফন ফ্রিস, ইনি কি করেছিলেন, ইনি মৌমাছিদের আচরণ সম্পর্কে গবেষণা করেছিলেন। তিনি দেখেছিলেন যে মৌমাছিরা এক রকমের নৃত্য করে, ওয়াগল নৃত্য যাকে বলে, সে নৃত্য করে সেই মৌমাছিরা বাকি মৌমাছিদের বোঝানোর চেষ্টা করে যে খাদ্যের অবস্থান ও কত দূরে আছে সেই খাদ্য, সেই তথ্য জানাতে সেই ওয়াগল নৃত্যের ব্যবহার করে। তাছাড়া মৌমাছিরা কি করে না, বিভিন্ন রং চিনতে পারে, এমনকি সূর্যের অবস্থানও চিনতে পারে, যার ফলে মৌমাছিরা কখনো পথ হারায় না। যত দূরেই ওরা খাদ্যের সংগ্রহে যাক না কেন, ওরা ঠিক পথ নির্ণয় করে নিজের মৌচাকে চলে আসতে পারে। তাহলে এই যে কার্ল ফন ফ্রিস তাহলে মৌমাছিদের নিয়ে গবেষণা করেছিলেন। এরপর দেখো জেন গুডাল। জেন গুডাল একজন বিখ্যাত ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানী। তিনি একজন মহিলা আচরণ বিজ্ঞানী, ঠিক আছে। তিনি আফ্রিকার শিম্পাঞ্জিদের স্বাভাবিক পরিবেশে দীর্ঘদিন ধরে তাদের আচরণ নিয়ে গবেষণা করেছেন। তাহলে জেন গুডাল কাদের নিয়ে গবেষণা করেছিলেন না, শিম্পাঞ্জিদের নিয়ে। তার গবেষণায় জানা যায় যে শিম্পাঞ্জিরা খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করতে পারে। তিনি শিম্পাঞ্জিদের সামাজিক জীবন, যোগাযোগ ও পারিবারিক সম্পর্ক এবং বুদ্ধিমত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছিলেন। প্রাণীদের আচরণ নিয়ে তার গবেষণা আচরণ বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাহলে জেন গুডাল কাদের নিয়ে গবেষণা করেছিলেন, তিনি শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা করেছিলেন, যে শিম্পাঞ্জিদের পারিবারিক সম্পর্ক কীরকম, সামাজিক জীবন কীরকম, তারা একে অপরের সাথে কীভাবে যোগাযোগ করে, তাদের বুদ্ধিমত্তা কীরকম, এই সব সম্পর্কে তিনি গবেষণা করেছেন। তিনি আরও লক্ষ্য করেছিলেন যে শিম্পাঞ্জিরা কোনো খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার করতে পারে। তাহলে শিম্পাঞ্জিদের নিয়ে গবেষণা করেছিলেন কে, না জেন গুডাল।
এখন আমরা বিদেশি অনেক আচরণ বিজ্ঞানীদের সম্পর্কে জানলাম। এবার জানবো যে অনেক ভারতীয় বিজ্ঞানীও আছে যারা জীবজন্তুর আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন। যেমন সালিম আলী, তিনি ভারতীয় পাখিদের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন। রাঘবেন্দ্র গড্ডারকর গবেষণা করেছেন বোলতাদের সমাজ ব্যবস্থা কীরকম সে বিষয়ে। M.K. চন্দ্রশেখর বাদুড় ও অন্যান্য অনেক প্রাণীর শরীর কীরকম সময় মেনে কাজ করে তা গবেষণা করে জেনেছেন। রতনলাল ব্রহ্মচারীর গবেষণায় জানা গেছে বাঘরা কিভাবে মূত্রের মধ্যে গন্ধ অর্থাৎ ফেরোমোন মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করতে পারে। তাহলে বেশ কিছু এখানে ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কেও আমরা জানলাম। এবার আমরা একজন বিখ্যাত বাঙালি আচরণ বিজ্ঞানী সম্পর্কে জানব। তিনি হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। গোপালচন্দ্র ভট্টাচার্য ছিলেন ভারতের একজন বিশিষ্ট প্রকৃতিবিদ, কীটতত্ত্ববিদ ও আচরণ বিজ্ঞানী। তিনি পিঁপড়ে, মৌমাছি, প্রজাপতি, মাকড়সা ও অন্যান্য ছোট প্রাণীর আচরণ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তিনি প্রাণীদের স্বাভাবিক পরিবেশে তাদের জীবনযাপন, খাদ্য সংগ্রহ, বাসা নির্মাণ ও সামাজিক আচরণ সম্পর্কে পর্যবেক্ষণ করেন। তার গবেষণা ও তার লেখা বিখ্যাত বই হল বাংলার কীটপতঙ্গ। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রকৃতি ও প্রাণীদের আচরণ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায়। প্রাণীদের আচরণ বিষয়ক গবেষণায় তার অবদান ভারতীয় আচরণ বিজ্ঞানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে শ্রী গোপালচন্দ্র ভট্টাচার্য কে ছিলেন? একজন ভারতীয় আচরণ বিজ্ঞানী ছিলেন। তিনি কীটতত্ত্ববিদ, আচরণ বিজ্ঞানের প্রকৃতবিদ, মানে তিনি কীটপতঙ্গ নিয়েও আলোচনা করেছেন, মানে কীটপতঙ্গ নিয়েও তিনি গবেষণা করেছেন। তিনি পিঁপড়ে, মৌমাছি, প্রজাপতি, মাকড়সা এদের জীবনযাপন, খাদ্য সংগ্রহ, বাসা নির্মাণ, তাদের সামাজিক আচরণ এইসব পর্যবেক্ষণ করেছেন এবং একটা বইও লিখেছেন। তার লেখা বিখ্যাত বই হলো বাংলার কীটপতঙ্গ, যার মাধ্যমে আমরা আমাদের মতো সাধারণ মানুষ বিভিন্ন কীটপতঙ্গের আচার আচরণ সম্পর্কে জানতে পারি। তাহলে আজকের ক্লাস এই অবধি। আজ আমরা আচরণ বিজ্ঞান এবং অনেকজন আচরণ বিজ্ঞানীদের সম্পর্কে জানলাম। দেশি হোক বিদেশি হোক অনেকজন বিখ্যাত আচরণ বিজ্ঞানীদের সম্পর্কে আজ আমরা জানলাম যে তারা যে ওনারা কাদের নিয়ে কীরকম গবেষণা করেছেন, কি তথ্য সামনে এনেছেন এইসব সম্পর্কে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা ওয়েট করছো, তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ক্লাস দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো তাহলে আজকে ক্লাস এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।